একটা স্পেশাল রিমার্ক, এই মিটিংয়ে একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না, তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন। এটা ইংরেজিতে আছে, আমি বাংলায় করে বলছি। মানে এরকম কিছু কি আসলে হয়েছে? যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো তাহলে আওয়ামী লীগ সারা দেশে 10টা আসন পাইতো কিনা আমার সন্দেহ আছে। এটা রিয়েলিটি। কিন্তু যতই দিন গেছে ডক্টর ইউনূসের যে কুশাসন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় হলো, সেখানেও আসলে তারেক রহমান সহ লুৎফুর রহমান বাবু সহ সব আসামি খালাস পেয়ে গেলেন। ভালো কথা। আমার আসলে প্রশ্নটা এখানে যে তাহলে এই যে 24 জন মানুষ মারা গেলেন, এত শতাধিক মানুষ আহত হলেন, কেউ কি এর জন্য দায়ী না? বা যে গ্রাউন্ডে হাইকোর্ট এই মামলাটা বিচারিক আদালতের মামলাটাকে খারিজ করে দিলেন, গ্রাউন্ড মোটামুটি গ্রহণযোগ্য গ্রাউন্ড। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এই 24-এর মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে বলছেন, আমি কোট করি, 21শে আগস্টের মতো পরে এটাও হবে না যে এই প্রক্রিয়া, অধিকতর তদন্ত, এই বিষয়গুলো ত্রুটিপূর্ণ ছিল, ফলে মামলা বাতিল হয়ে গেল, এগুলো এটারও কি সেই সম্ভাবনা থেকে যাচ্ছে না? লতিফ সিদ্দিকী হাতে মাইক্রোফোন নেনই নাই, কিন্তু এফআইআর জনৈক পুলিশ কর্মকর্তা যিনি মামলাটা করেছেন, যিনি মানে এফআইআর অভিযোগ করেছেন, তিনি কিন্তু লিখেছেন যে লতিফুর রহমান সাহেব কি কি বলেছেন ডিটেইল উনি লিখেছেন। কোথায় শুনলেন? উনি কি লতিফুর রহমান সাহেবের অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন? সরাসরি হাসিনা সরকারের বিরোধিতা করে, সরাসরি আন্দোলনের পক্ষে থেকে পান্না যে সমস্ত পোস্ট দিয়েছে, আপনি যদি খুঁজে পান পড়ে দেখেন কি লিখছে সে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই সরকারের কারোই এই ধরনের কোনো পোস্ট নাই, একটাও নাই। এখন এরা হয়েছে বিপ্লবের ধারক বাহক। আমারও আমাকে ভয় দেখাচ্ছিল যে এই তুমি তো এই মানে লো কমোডে এই করতে পারো না, হাই কমোড তো পাবা না। তাই বললাম ঠিক আছে, এখন থেকে ট্রাই করি, প্র্যাকটিস করি। তাহলে কি তুমি কি যাওয়ার কথা প্ল্যান করতেছো? বদলালে বদলাবে বিচার ব্যবস্থা, তাই 24-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় তড়িঘড়ি করতে হচ্ছে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরকার বদলালে যে বদলায় বিচার ব্যবস্থা, তার কথার অন্যতম প্রমাণ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। এদিকে সম্প্রতি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী বলেছেন এই আদালতে আস্থা নেই তার। আস্থা না থাকাটা কি খুব অযৌক্তিক? এদিকে নুরুল হক নূরকে পেটানোর ঘটনায় গঠিত হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি, তারই বা ভবিষ্যৎ কি? এই ঘটনার পর প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে, অন্যদিকে সেনা প্রধান বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং নজিরবিহীনভাবে প্রধান বিচারপতির সাথেও। সেনাপ্রধানের এমন বিশেষ নড়াচড়া আর প্রধান উপদেষ্টার বৈঠক কি, এগুলো নিয়ে বিশ্লেষণ করেন, কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। একটু আসি আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় হলো, সেখানেও আসলে তারেক রহমান সহ লুৎফুর রহমান বাবু সহ সব আসামি খালাস পেয়ে গেলেন। ভালো কথা। আমার আসলে প্রশ্নটা এখানে যে তাহলে এই যে 24 জন মানুষ মারা গেলেন, এত শতাধিক মানুষ আহত হলেন, কেউ কি এর জন্য দায়ী না? বা দায়ীদের বের করা হবে না, তাদের বিচার হবে না, মানে এটাই কি এখন নিয়তি তাহলে? না দেখেন, এখানে অনেকগুলি বিষয় কাজ করছে। কিন্তু যে গ্রাউন্ডে হাইকোর্ট এই মামলাটা বিচারিক আদালতের মামলাটাকে খারিজ করে দিলেন, গ্রাউন্ড মোটামুটি গ্রহণযোগ্য গ্রাউন্ড। গ্রাউন্ডটা হলো যে আপনার মানে অধিকতর তদন্ত, যেটা সেই তদন্তের মাধ্যমে বিচারিক আদালত এটাকে করেছে, বিচার করেছে। তো অধিকতর তদন্ত মানে একজন মনে করেন মুফতি হান্নান, সে 4 বছর পরে আবার আরেকটা নতুন করে সে 164 করছে আর কি। তো এটা তো আসলে 4 বছর তো সে পুলিশের কাস্টডিতে ছিল। 4 বছর পরে যখন নতুন করে সে আবার সাক্ষ্য দিল, নতুন করে জবানবন্দি দিল, তো এটা নিয়ে কিন্তু সন্দেহ হতেই পারে। এবং অনেক আসামি বলেছেন যে তাদেরকে মারামারি মাইরা। এখন এটাও জানেন কি, এটা বাংলাদেশের একটা পুরনো মানে পলিসি যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্য এবং মিথ্যার ডেফিনেশনও পাল্টে যায়। যেমন যখন বিএনপি ছিল, এই ঘটনা ঘটলো কবে? 2004 সালে। তারপরে তো আরো 2 বছর বিএনপি ছিল। বিএনপি 2 বছরে কি করেছে? এবং বিএনপি 2 বছরে জজ মিয়াকে ক্রিয়েট করেছে। এবং এই জজ মিয়াকে তখন তো বিএনপি তখন যা দেখতাম আমরা, জজ মিয়াই সত্য, উনি সবাইকে মেরেছেন। তারপরে আওয়ামী লীগ আমল আসলো, তারপরে প্রথম আসলো তত্ত্বাবধায়ক আমল, ওনারা আবার এটা নতুন করে তদন্ত করলেন। আওয়ামী লীগ আমল আসলো, আওয়ামী লীগ আবার করলেন, তখন আবার জজ মিয়া ইনোসেন্ট হয়ে গেল। তাহলে যে নাকি সবগুলো অপরাধের মূল, সেই ইনোসেন্ট হয়ে গেল কিন্তু। এবং ইনোসেন্ট হওয়ার পর তারা আবার নতুন করে এখানে আনলো, এখানে মুফতি হান্নানকে আবার নিয়ে আসলো আইনে, তার সঙ্গে তার বক্তব্য নিল, অমুক কিলো তমুক কিলো অনেক কিছু।
মানে আনফরচুনেটলি বলে ফরচুনেটলি বলি, এখানে দুইটা মামলা কিন্তু, একটা হলো অস্ত্র মামলা আর একটা হলো আপনার হত্যা মামলা। আমি দুইটা মামলার টোটাল রায়টা আমি পড়েছি, দুইটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত কৌতূহল থেকে পড়েছি। কিছু কিছু ক্ষেত্রে এটা আমাকে পলিটিক্যালি বায়াস মনে হয়েছে রায়টাকে। হুম যেমন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান, তার ভূমিকাটা কি আমার কাছে ক্লিয়ার না, ওই রায় পড়লে আপনার কাছে ক্লিয়ার হবে না। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন ছিল শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি, ওনার কি ভূমিকা? পুরা রায়ের মধ্যে ওনার নাম মাত্র একবার আসছে, হুম একবার। কি কারণে আসছে? যে উনি নাকি মুফতি হান্নানকে তার হাওয়া ভবনে নিয়ে গেছিলেন, এই হলো ওনার অপরাধ। পুরা ইয়ের মধ্যে মুফতি হান্নানকে উনি হাওয়া ভবনে নিয়ে গিয়েছিলেন, ষড়যন্ত্রের মধ্যে ওনার নাম কোথাও নেই। আমি কিন্তু পুরোটা পড়ছি ভাই, আমি আবার দায়িত্ব নিয়ে বলতেছি। হুম যেমন হানিফ পরিবহনের মালিক হানিফ সাহেব, ওনার অপরাধটা কি? কোন পুরা রায়ের মধ্যে কোথাও পাবেন না, পুরা তদন্তের মধ্যে কোথাও পাবেন না আপনি। একটা বলা হয়েছে যে অপরাধী যারা হবে, যারা এগুলো অপরাধগুলো করবে, তাদেরকে হানি পরিবহনের মাধ্যমে উনি মানে পাঠাই দিবেন, এই ছিল তাদের আলোচনা। এখন এই কারণে ওনার যাবজ্জীবন হয়ে গেছে। কিন্তু আমি তিনজনের কথা বললাম, তিনজনের যাবজ্জীবন হয়ে গেছে। তো এটা আসলে মানে মনে হয়েছে আমার কাছে পলিটিক্যালি বায়াস, আর হুম সবাই বিএনপি, এটা আমার মনে হয়েছে। কিন্তু সবাই যে নির্দোষ যদি হয়, তাহলে আমি তো এর আগেও প্রশ্ন করছিলাম যে তাহলে আইবুর রহমানের মৃত্যু কিভাবে হলো? তার কি ডায়রিয়াতে মৃত্যু হয়েছে? হুম তা তো ডায়রিয়াতে মৃত্যু হয় নাই ভাই, সেটা তো গ্রেনেডের আঘাতে তিনি মারা গেছেন। তো গ্রেনেডটা তো কেউ না কেউ ছুঁড়েছিল। হাইকোর্ট কিন্তু বলেছিল যে এই মামলার, যেহেতু হত্যা মামলাগুলি একদম একদম মানে সম্পূর্ণ তথ্য প্রমাণ না হলে, একদম নিশ্চিন্ত না হলে হুম পরে তাকে রায় দেওয়া যায় না। হত্যা মামলা এটা অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করা যায় না। সামান্য একটু সন্দেহ হলেই তো সে একটা ছাড় পেয়ে যাবে। তো সেভাবে সবাইকে ছাড় দিলেন, আমার কোনো আপত্তি নেই। হতে পারে আপনাদের কাছে মনে হয়েছে এই তদন্ত ঠিক না, কিন্তু প্রশ্ন হলো তদন্ত তো একটা হওয়া দরকার, জেনুইন তদন্ত। ঘটনা তো ঘটেছে, কেউ না কেউ তো গ্রেনেড মেরেছে। গ্রেনেড কোত্থেকে আসলো? গ্রেনেড কি মানুষের ঘরে ঘরে পাওয়া যায়, বানায় মানুষ? এটা কি কুটির শিল্প? তা তো না। মানুষকে গ্রেনেড পকেটে নিয়ে এনে ঘুরে? হুম তাও তো ঘুরে না। তাহলে গ্রেনেডটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো তো জানা দরকার। তাহলে আপনাকে একটা যথাযথ তদন্ত করতে হবে। ঠিক আছে, ওই সময় অনেক লোক মারা গেছে, তারপরে তো তদন্ত করা যায়। হাইকোর্ট কিন্তু বলেছিল, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একটা যথাযথ তদন্ত করার জন্য। ইন্টারেস্টিং বিষয় হলো সুপ্রিম কোর্ট মানে আপিল বিভাগ এই যে অবজারভেশনটুকু, যে যথাযথ তদন্ত করার যে আদেশ মানে নির্দেশনা, এইটুককে বাদ দিয়ে দিছে। হুম এইটুককে বাদ দিয়ে বাকি সব রাখছে। তাহলে কি দাঁড়ালো? যে এই মামলার ফার্দার তদন্তের ব্যাপারেও আদালতের কোনো আগ্রহ নাই। কেন নাই? আমি জানি না, আমি তো বুঝবো না, আমি তো আর বিচারক না, আমি আইনজীবীও না, আমি আইনজ্ঞও না, বুঝবো না। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমি তো এই প্রশ্নটা করব যে সর্বোচ্চ আদালত যে রায় দিল, সেই রায়ে এই যারা এখানে মারা গেল, তাদের আত্মা কিভাবে শান্তি পাবে? হুম জি তাদের তো একটা শান্তি পাওয়ার ব্যাপার আছে। যে আমি যে মরে গেলাম, আমার এই মৃত্যুর জন্য কি আমি কি কোনো প্রতিকার পেলাম? হুম এইটা যদি তারা জি জিজ্ঞাসা করে, জি তার মাসুদ কামাল, আত্মা হয়তো হয়তো এরকমই ঠিক হয়ে যাবে। আপনি যেটা একটু আগে বললেন যে হয়তো তারা ডায়রিয়ায় মারা গেছেন, এরকমই একটা কনক্লুশন হয়তো শেষ হবে, যেহেতু কেউ মারে নাই তাদেরকে, মানে কেউ দায়ী নাই এই ঘটনার জন্য। আপনি বলছিলেন যে সরকার পতনের সাথে সাথে সত্য মিথ্যার ডেফিনেশনও পাল্টে যায় এরকম, এবং পলিটিক্যালি বায়াসড বলছিলেন যে এই মানে মামলাটা পড়ে আপনার যা মনে হয়েছে। আমি সম্প্রতি দেখছিলাম যে আহ, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এই 24-এর মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে বলছেন, আমি কোট করি, নির্বাচিত সরকার আসলে এই প্রসিকিউশন টিম এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না, তাই হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে কতদূর করতে পারবো, কিছু কাজ শেষ কিছু কাজ শেষ করতে হবে আর কি, মানে সেই জন্য তার ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি করতে পারবো না, এই হচ্ছে তার বক্তব্য। মানে পরের সরকার আসলে আবার বদলে যাবে, ফলে হ্রাস করে এই জন্য কিছুটা কাজ করে যেতে হবে, সেটি নিখুঁত হোক খুদ বা খুঁতযুক্ত হোক, মানে নিখুঁত হচ্ছে না তিনিই বলছেন, খুঁতযুক্ত বা ত্রুটিপূর্ণ হলেও শেষ করে যেতে হবে। 21শে আগস্টের মতো পরে এটাও হবে না যে এই প্রক্রিয়া, অধিকতর তদন্ত, এই বিষয়গুলো ত্রুটিপূর্ণ ছিল ফলে মামলা বাতিল হয়ে গেল, এগুলো এটারও কি সেই সম্ভাবনা থেকে যাচ্ছে না? হ্যাঁ, অতীত যে অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতার আলোকে যদি আমরা কথা বলি, তাই হবে, তাই হবে। শুনেন আপনি মানে নিশ্চয়ই জানবেন এটা,
আপনি যদি আমাকে একটা চেক দেন, সেই চেকটা যদি ডিসঅনার আমি করতে পারি, যে চেকটা আমি টাকাটা পেলাম না, আপনি চেক জালিয়াতির মামলা, আপনার কিন্তু সাজা হবেই হবে। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, সাজা আপনার হবেই হবে। কারণ এটা যদি টুকটাক মানে প্রমাণ নাও হয়, মানে একটু যদি কম থাকে তথ্য প্রমাণ, তাও হবে আপনার, কম হলেও হবে, আপনি সাজা পেতে বাধ্য। কিন্তু যদি হত্যা মামলা হয়, তাহলে কিন্তু আপনি বেকসুর খালাসে পাই যেতে পারেন, যদি এটা প্রমাণ করা না যায়। এটা কিন্তু ডিফারেন্সটা কিন্তু আছে। হত্যা মামলা কিন্তু হয় ফাঁসি হবে, না বেকসুর খালাস পেয়ে যাবেন। কাজেই হত্যা মামলার ব্যাপারে বিচারকরা সবসময় খুবই কেয়ারফুল থাকেন, যে ওনারা 100% যদি ওনারা কনফার্ম না হন যে ইনি অপরাধটা করেছেন, তাহলে তাকে ওনারা শাস্তিটা দেন না। এটা হত্যা মামলার নিয়ম। তাহলে এখানে যদি খুঁত থাকে, যদি প্রসিকিউটর নিজেই বলেন যে খুঁত থাকবে, তো খুঁত থাকলে পরে কিভাবে মানে সাজাটা হবে? নাকি সাজা পূর্ব নির্ধারিত? যদি সাজা পূর্ব নির্ধারিত হয়, তাহলে খুঁত থাকলে সমস্যা কি? যেমন আগে যে মামলাগুলি হয়েছিল, আমি আপনাকে উদাহরণের জন্য বলি, আওয়ামী লীগ আমলে যে আপনার ট্রাইব্যুনালে যে মামলাগুলি হয়েছিল, যে যুদ্ধ মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছিল। ডেভিড বার্গম্যান উনি কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই মামলাগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে না, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে না, উনি কিন্তু প্রশ্নগুলি করেছিলেন। এবং উনি কিন্তু এবারে মামলা নিয়েও একই রকম কথাবার্তা বলছেন, ওই রকম একই কথা বলছেন। আবার তখন খোদ চিফ প্রসিকিউটরই বলছেন। জি, হ্যাঁ, তখন তাজুল ইসলাম সাহেবের আগের মামলাগুলিতে সে কিন্তু আবার সরকার পক্ষে না, বিরোধী পক্ষে ছিল। এই সমস্ত যারা যারা মারা গেছে তাদের পক্ষে ছিল। তখন উনি যেভাবে কথা বলেছেন, এখন আবার উল্টা কথা বলছেন। মানে একটা এটা এটা মানে খুব ফানি ব্যাপার, যে এই ট্রাইব্যুনালের একসময় যিনি বিরোধী পক্ষের উকিল ছিলেন, উনি এখন সরকার পক্ষের উকিল হয়ে গেছেন। তার মানে ভাই সরকার চেঞ্জ হয়ে গেছে। আমাদের ট্র্যাজেডি হলো যে সরকার চেঞ্জ হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরেন আপনার ডক্টর ইউনূসের যে মামলাগুলি চলছিল, একদম শেষ মুহূর্তে এসে মানে 4 তারিখে সম্ভবত মানে ডক্টর ইউনূসের কিন্তু একটা মানে 666 কোটি টাকা একটা মামলাতে কিন্তু ওনার সাজা হয়েছিল, যে ওনাকে 666 কোটি টাকা ট্যাক্স জমা দিতে হবে। মামলা রায় হয়ে গেছে, কিন্তু রায় হয়ে যাওয়ার পর যখন সেই রায়টা লিখতে হবে, সেই রায়টা লিখতে হবে, ততদিনে সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন সরকার পরিবর্তন, ডক্টর ইউনূস সরকার প্রধান। এখন ওই বিচারক ওই রায়টা লিখতে চাচ্ছে না, এই রায়টা সে মানে লিখতে সে মানে ই করছে, বিব্রত বোধ করছে, এবং সে রায়টা লিখলো না, এবং ওই মামলা পরে প্রত্যাহার হয়ে গেল। ওই মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? যদি সরকার পতনটা 2 সপ্তাহ দেরি হতো, তাহলে ডক্টর ইউনূসকে কিন্তু 666 কোটি টাকা দিতে হতো ভাই। হিসাব কিন্তু সিম্পল। তো এখন একই বিচারক, কিন্তু একই হাইকোর্ট, একই বিচারক। এখন আমি হয়তো বলতে পারবো না যে এটা বলা আমার জন্য হয়তো মানে আপনার আদালত অবমাননার মধ্যে পড়বে, কিন্তু আমার মনে তো একটু প্রশ্ন জাগবে। এই প্রশ্নের জবাব কিন্তু আমাকে কেউ দিচ্ছে না। এই জায়গাটাতে কিন্তু সমস্যা হচ্ছে। মানে সবচেয়ে বড় কথা হলো জানেন, মানুষের একসময় একটা আস্থা ছিল আদালতের উপর, যে আমি তোমার সঙ্গে আর কোথাও না পারি, যদি আমার সঙ্গে বেশি কিছু করো, পেরিপেরি করো, তোমার কিন্তু আমি আদালতে দেখে নিব। আদালতে দেখে নেওয়া যায়, আদালতে একজন ন্যায় বিচারক থাকে, যার কাছে যাওয়া যায়, বিচার পাওয়া যায়। এখন সেই যে ধারণাটা, সেই যে প্রচলিত বাক্যটা, সেটা সম্ভবত আর কার্যকর হচ্ছে না। তাহলে তাহলে আদালতের লতিফ সিদ্দিকী যা বলছেন, এই যে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তিনিও বলেছেন আদালতের প্রতি তার আস্থা নেই। তাহলে তিনি কি আসলে সঠিকভাবে তার এই বক্তব্যটা, মানে তার যে অনাস্থার জায়গাটা, আপনার মনে হচ্ছে যে সঠিকভাবেই তিনি এই কথাটা বলছেন? আমি একটু এই প্রসঙ্গেও আসবো, তাদের মামলা সম্পর্কে একটু কথা বলবো আপনার সাথে। এই মন্তব্যটা নিয়ে একটু কথা শুনি আপনার। উনি যেটা বলছেন ওটা ওনার বিশ্বাস। আমি গেলে হয়তো আমি একই কথা বলতাম হয়তো, কারণ আমার মনে হয়েছে কি লাভ হলো, উকিল তো রাখছে তারা, আজকে তো উকিল রাখছিল আবার, তো কই কোনো কাজ হয়েছে? হয় নাই তো, কাউকে তো জামিন দেওয়া হয় নাই। যেহেতু এই মামলাটা আপনি পরে প্রশ্ন করবেন, কাজে ওটা উত্তর তখন দেবো। জি, জি। আমি আসলে এটি একটু প্রশ্ন করতেই চাই যে এই আপনি কি এই বিষয়ে খোঁজ বা জানেন? আমি আসলে চেষ্টা করছিলাম, গণমাধ্যমের খবরগুলো পড়ার চেষ্টা করছিলাম যে মানে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে? সুনির্দিষ্টভাবে তাদের অপরাধটা কি? এটি আসলে আমি জানতে পারছি না, বুঝতে পারছি না। আপনি একটু জানাতে পারেন? ওই এফআইআর কপিটা পড়েছিলাম। আচ্ছা। এফআইআর কপিতে যতটুকু আমার যতটুকু মনে আছে এখন, মোট কথা হলো তারা সরকারকে ফেলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র
তারা এখানে করছিল, এবং ওখানে এফআইআর কপিতে স্পষ্ট লেখা আছে যে লতিফ সিদ্দিকী সাহেব সরকারের বিরুদ্ধে কি কি বলেছেন। খুব মজার বিষয় হলো, ওখানে যারা উপস্থিত ছিলেন এরকম একাধিক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে আমি পড়েছিও, সেটা হলো লতিফ সিদ্দিকী সাহেব ওখানে কোনো কথা বলার সুযোগই পান নাই। কার্জন সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, উনি বক্তৃতা দেওয়ার পরেই মব ওখানে ঢুকে গেছে। লতিফ সিদ্দিকী হাতে মাইক্রোফোন নেনই নাই, কিন্তু এফআইআর এ জনৈক পুলিশ কর্মকর্তা যিনি মামলাটা করেছেন, যিনি মানে এফআইআর অভিযোগ করেছেন, তিনি কিন্তু লিখেছেন যে লতিফুর রহমান সাহেব কি কি বলেছেন ডিটেল উনি লিখেছেন। কোথায় শুনলেন? উনি কি লতিফুর রহমান সাহেবের অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন, যে ওইখান থেকে শুনে এসেছেন যে উনি কি বলতে চাচ্ছেন? তো এগুলি ভাই, আরেকটা কথা আপনাকে বলেন, জীবনে কখনো শুনেছেন, পৃথিবীর কেউ কখনো শুনেছে যে একটা ওপেন স্পেসে, একটা রাউন্ড টেবিল বৈঠকে সরকার বিরোধী ষড়যন্ত্র হয়? ভাই ষড়যন্ত্র তো গোপনে, ষড়যন্ত্র কি প্রকাশ্যে হয়? এটা কোনোদিন শুনেছেন আপনারা? একটা ওপেন প্লেস যেখানে আমার সবাই আরো একটু যায়। প্রশ্ন, যে ষড়যন্ত্র যদি হয়, এখানে তো ডিএমপির একটা অনুমতি নিয়ে আদালতের এই মানে কথায় আমি দেখছিলাম যে ডিএমপির অনুমতি নিয়ে এই আয়োজনটা হচ্ছে। তাহলে ষড়যন্ত্রই যদি হয়ে থাকে বা এই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে অনুমতি বা কেন দিল? শুনেন ঘটনাটা কি হয়েছে আমি বলি। আমরা বলি না মব ভায়োলেন্স, মব কালচার, এটা তো আমরা খুব প্রচলিত এখন এই সময়। আমার মাঝে মাঝে মনে হয় এই সরকার সম্ভবত তাদের প্রধান অস্ত্র হচ্ছে মব। কোনো কিছু হলেই তারা মবকে সামনে এনে হাজির করে, বলে যে একটা চাপ ছিল, যেটা নাকি সরকারের যিনি প্রেস সেক্রেটারি উনি বলেছেন কিন্তু স্পষ্ট, এটা কিন্তু মব বলতে রাজি না, এটা হলো প্রেশার গ্রুপ। তো ওনাদের সেই প্রেশার গ্রুপ ওখানে গিয়েছিল, যে তারা এটার বিরুদ্ধে তারা হইচই করেছে, কথা বলেছে, এবং তারা পুলিশ ডেকে এনেছে। এবং পুলিশ যেহেতু সরকারের প্রেশার গ্রুপেরা, অতএব পুলিশ সরকারি পুলিশ, তারা প্রেশার গ্রুপের কাজটা যা চেয়েছে তাই করেছে। উচিত ছিল কি, আপনার কমন সেন্স কি বলে, আপনি ভিডিওগুলো দেখেন তারা কি ভঙ্গিতে মানুষকে গালাগালি করছে। তো তারা তো হলো গিয়ে অনুপ্রবেশকারী, ধরা উচিত ছিল তাদেরকে। কিন্তু যারা নাকি তাদের অনুপ্রবেশের মাধ্যমে যারা নাকি মবের শিকার হলো, আপনি তাদেরকে ধরে নিয়ে গেলেন। তারা যদি ষড়যন্ত্রকারী হয়, তারা যদি আসলেই যদি সন্ত্রাস বিরোধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে থাকতো, তাহলে আপনি তখনই মামলা করতেন। 12 ঘন্টায় থানায় বসে রাখছেন, আর আপনি নেওয়ার সময় বলে দিচ্ছেন আপনাদের নিরাপত্তার জন্য নিয়ে যাচ্ছি আমরা, এবং 12 ঘন্টা বসায় রেখে তারপরে মামলা করছে। তার মানে কি, মামলাটা কিন্তু উপরের থেকে বলা হয়েছে এই মামলাটা করা হোক। তার মানে এই মামলার সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সরাসরি ভূমিকা আছে। ডক্টর ইউনূস সরকার চেয়েছেন বলেই এই মামলাটা হয়েছে। এখন সরকারের কে চেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু যেই চান দায় দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের উপরে পড়বে। এবং আরো ছোট করে দেখলে এই দায় দায়িত্ব পুরোটাই ডক্টর ইউনূসকে বহন করতে হবে। উনি শান্তিতে নোবেল পেয়েছেন না, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। ওনার এই শান্তির যে সফেদ পাঞ্জাবি, সফেদ জামা, এখানে এই দাগটা পরবর্তী সময় জল জল করবে, ওনার মৃত্যুর পরেও জল জল করবে। জল জল করে লাভটা কি হবে, আমি এটাও একটু জিজ্ঞাসা করি। জল জল না হয় সবারটাই জল জল করছে, কিন্তু এই যারা গ্রেপ্তার হয়ে আদালতে আছেন, জামিন তো পাচ্ছেন না, রিমান্ডেও নাকি নেওয়া হবে তাদেরকে। তাদের দেখলাম আমি মঞ্জুর আলম পান্না সাংবাদিক, তার হাতে হাত করা কার্জন, হাফিজুর রহমান কার্জন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি বলছেন যে আমাদেরকে মেরে ফেলবে, সংবিধান হাতে নিয়ে বলছেন তিনি যে আমাদেরকে মানে মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করবো, এরকম কথা তারা বলছেন। আর যাচ্ছেন না, লতিফ সিদ্দিকী তো বলছেন আস্থা নাই, তিনি খুব একটা কথাও বলেন না। মানে জল জল করছে, তার তার দায়, ডক্টর ইউনূসের দায় তার উপর গিয়ে পড়বে। কিন্তু এনাদের ভবিষ্যৎ কি হবে? আগে যেসব সাংবাদিকটা গেছেন, অনেকেই আছেন আসলে মিথ্যা মামলায়, কিন্তু বিশেষ করে আমি সাংবাদিকদের কথা বলবো, অনেক তারা নিরপরাধ না, কিন্তু তাদেরকে হত্যা মামলায় তারা এখন জেলখানায় আছেন। তাদের মতো ইনাদের নিয়তিও কি নতুন করে, মানে তারাও এখন জেলখানায় পৌঁছবেন, এটি নিয়তি তাদের? এখন তো আজকে তো জামিন হয়নি, আজকে জামিন হয়নি। কেন জামিন হয়নি এটা বিচারক ভালো বলতে পারবেন, সরকারও ভালো বলতে পারবেন। নিম্ন আদালতে সরকারের একটা প্রভাব থাকে বলে আমরা সবসময় শুনি। আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবেন কেন কি হয়েছে, আমি আইন বলতে পারবো না। আর কি বলতে যাই, কোন বিপদে পড়ি বলা যায় না কিছুই। কিন্তু একটা জিনিস হলো কি, তাদের জন্য দুর্ভোগ, তাদের তো এখনই দুর্ভোগ, আগামী তার কি দুর্ভোগ করবে? এখনই তো তারা দুর্ভোগে আছেন। এই যে দুর্ভোগটা তারা পোহাচ্ছেন, কেন পোহাচ্ছেন? আমি কিন্তু, আমার কাছে কোনো কোনো দৃশ্যমান কোনো কিছু নাই, কিন্তু আমি বলতে পারবো না কেন। মঞ্জুর আলম পান্নাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি বললাম তো, মঞ্জুর আলম পান্নার আমি
পরশুদিন আমি ঘেটে ঘেটে দেখছিলাম যে জুলাইয়ে সে কি কি বলেছে, গত বছর জুলাইয়ে সে কি কি বলেছে। আপনি মানে আমি বললাম ওর, আমি বোধহয় 4টা না 5টা স্ট্যাটাস আমি মানে আপনার মানে পোস্ট আমি দেখেছি। এই স্ট্যাটাস গুলোর উনি যা লিখেছে, একমাত্র আসিফ নজরুল ছাড়া এই পুরো সরকারের অন্য কোনো ব্যক্তি এই ধরনের পোস্ট দিতে পারতো না। সরাসরি হাসিনা সরকারের বিরোধিতা করে, সরাসরি আন্দোলনের পক্ষে থেকে পান্না যে সমস্ত পোস্ট দিয়েছে, আপনি যদি খুঁজে পান পড়ে দেখেন কি লিখছে সে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই সরকারের কারোই এই ধরনের কোনো পোস্ট নাই, একটাও নাই। এখন এরা হয়েছে বিপ্লবের ধারক বাহক, বিপ্লবের পতাকা নাকি এদের হাতে, এরাই বিপ্লবের ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। আর যারা এখানে জীবনের রিস্ক নিয়ে তখন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা এখন জেলে পড়তেছে। এই হলো বাংলাদেশের নিয়তি। এটা হয়েছে, আগেও হয়েছে, 71-এর মধ্যে হয়েছে। 71-এ যখন বঙ্গবন্ধু যখন রেস্ট করছে ভাষণ দেন বিদেশ থেকে 10 জানুয়ারিতে যখন ফিরে এসে উনি যখন ভাষণ দেন, তখন কোথায়, তখন একজন সেক্টর কমান্ডার মেজর জলিল তখন পাশেই রমনায় থানা হাজতে ওই পুলিশ যে হাজত আছে ওখানে সে বন্দী ছিল। 71-এ এই ঘটনাটাই ঘটেছে, বিজয় হাতছাড়া হয়ে যায়। এখানেও তাই হয়েছে। তো এটা কি বলবেন, এটাই নিয়ম মানে আমাদের এটাই দেশের তাহলে মানে জুলাই যোদ্ধা নামে কেউ মব সৃষ্টি করে ফেললে ওই তাদের প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করতে থাকতে হবে, বা তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা হবে না, যাদেরকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটাই এখন বাংলাদেশে মোটামুটি প্রচলিত আইন। এবং কথা হলো কি যে মব যারা করবে তারা যাকে ইঙ্গিত করবে সেই লোক যদি জুলাই যোদ্ধাও হয়, বললাম তো মঞ্জুরুল আলম পান্নার মতো জুলাই যোদ্ধা আপনি সাংবাদিকদের মধ্যে দ্বিতীয়টা খুঁজে বের করতে পারবেন না। আমি বললাম আপনি খোঁজেন না। ওই সময় তাবৎ সাংবাদিকদের মধ্যে পান্না যেভাবে সরাসরি কথা বলেছে, আপনি আরেকটা সাংবাদিক খুঁজে বের করেন, ইনক্লুডিং শফিকুল আলম, খুঁজে বের করেন সে কি করছে। শফিকুল আলম মাঝখানে নাকি বলছে যে সে নাকি সাংবাদিকদের 15 বছরের বিচার করবে। আমি তো মাঝখানে আপনার অনুষ্ঠানে বোধহয় চ্যালেঞ্জ করছিলাম তো, যে পুরা এই টিমের ডক্টর ইউনূসের যে প্রেস উইং আছে, উইং এর যে টিম আছে, এখানে যত সাংবাদিক আছে তাদের গত 15 বছরের যত কর্মকাণ্ড আছে, যত লেখালেখি আছে, যত পোস্ট আছে, সবগুলি যোগ করলে যদি আমার অর্ধেক হয় তখন যেন আমার সঙ্গে আলাপ করতে পারে। ভাই এগুলি দেখে আসছি আমরা। এখন তারা আজকা বিপ্লবী, আজকা বিপ্লবী বুঝেন, সব বিপ্লবী হয়ে গেছে। হঠাৎ করে এক সূর্যোদয় হয়েছে 5 তারিখে, সূর্যোদয়ের পরে সবাই বিপ্লবী। আর আমরা হইলাম গিয়ে এখন স্বৈরাচারের দোষর, কি কি বলে না বলে। আমি আরেকটু এখানেও জানতে চাই যে কিন্তু একটা তো গেল মবের ঘটনা, যারা আসলে এই অনুষ্ঠানের আয়োজক, এটা নিয়েও আপনারা নিশ্চয়ই কথা বলেছেন যে জেরাই খান পান্না তিনি আসলেন না, গণফোরামের সভাপতি কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন, পরে তো তার দলের পক্ষ থেকে বলা হলো যে গণফোরাম মানে ডক্টর কামাল হোসেনের নাম নাকি এখানে ব্যবহার করা হয়েছে, তিনি নাকি এখানে কনসেন্টও দেন নাই। এইরকমটা কেন হলো? তারা কি আসলে, এটা কি কোনো ফাঁদ পাতা হলো? এখানে আসলে ঘটনাটা কি হলো? ডক্টর কামালের পক্ষ থেকে কে বলছে আমি জানি না। ডক্টর কামালকে দাওয়াত করা হয়েছে এর সংক্রান্ত ছবি আমি দেখেছি। ওখানে বুলবুল ভাই ভদ্রলোক ছিলেন, মানে প্রবীণ মুক্তিযোদ্ধা, উনি ডক্টর কামালকে দাওয়াত পত্র দিচ্ছে, তার ছবিও আমি দেখেছি। এবং ডক্টর কামাল আসবেন এটা ঠিক ছিল। পান্না ভাইয়ের ব্যাপারটা আমি যতটুকু জেনেছি, পান্না ভাই যাচ্ছিলেন ডক্টর কামালকে নিয়ে ওখানে যাবেন বলে, উনি ডক্টর কামালের বাসায় গিয়েছিলেন। তখন ওনাকে এখান থেকে ফোন করে বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনারা আসেন না, ওনারা একটু জানছিলেন, এরকম আমি শুনেছি। আমি জানি না প্রকৃতপক্ষে, কারণ আমি তো ওখানে যাইনি, আমি বলতে পারবো না, কিন্তু আমি শুনেছি এরকম। কাজে এটা পান্না সাহেব যান নাই, পান্না সাহেব সবাইকে ফাঁসিয়ে দিয়েছেন, এরকম যে যারা বলেন তারা আসলে ওদের মধ্যে মানে আমি বলতে মিথ্যা বলেন, তারা ঠিক বলেন না। এটা মানে আমি দেখছিলাম, আমি ডেইলি ইনকিলাবের একটা খবর আসছে, সেই খবরটা একটু পড়ছিলাম, যে ওখানে দেখলাম যে মঞ্চ 71 গণফোরামের প্রতিবাদ এবং আওয়ামী লীগ অলিগারদের জন্য বার্তা, এই শিরোনামে একটি খবর, আমি আপনাকে এটা পাঠায়ও দিতে পারি, যে সেখানে আসলে বলা হচ্ছে যে এই যে তার নাম ব্যবহার করা হলো, তিনি আসলে এটিতে, আমি কি একটু পড়বো খবরটি কি বলছে। করতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার অজুহাতে মঞ্চ 71 নামের সংগঠনের ব্যানারে সেমিনার আয়োজন এবং পণ্ড করে দেওয়ার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে নেয়ার ঘটনা, আওয়ামী লীগের অলিগারদের জন্য নতুন বার্তা, দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যে কোনো ব্যানারে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার পরিণতি কি হয় তা দেখা গেল।
মঞ্চ ৭১ গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেনকে প্রধান অতিথি করা হয়। ব্যানারে ডক্টর কামাল হোসেন শব্দগুলো বড় বড় অক্ষরে লেখা হয়, কিন্তু ডক্টর কামাল হোসেন এই অনুষ্ঠানে যাননি। জানা যায় প্রবীণ রাজনীতিক ডক্টর কামাল হোসেন ওই সময় জাতীয় প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে ছিলেন। লতিফ সিদ্দিকী গংদের পরিণতির পর গণফোরাম থেকে জানানো হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের ব্যানারে অনুমতি ছাড়া মঞ্চ ৭১ নামের একটি সংগঠন গণফোরামের প্রতিষ্ঠাতা এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করেছে। এই ঘটনায় গণফোরাম তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই হচ্ছে ইনকিলাবের একটা খবর। স্টাফ রিপোর্টার জানা নাই, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু জেনেছি, আমি তো মঞ্চ ৭১-এর সঙ্গে নেই, আমি তো ওর সঙ্গে জড়িতও না, কাজে আমি এটা বলতে পারবো না ভেতরের খবর। বাট আমি যতটুকু শুনেছি বিভিন্ন মাধ্যমে যে ডক্টর কামাল হোসেন যাওয়ার কথা ছিল, উনি কেন জানেন আমি বলতে পারবো না। এবং যেটা এখানে পান্নারও ওখানে যাওয়ার কথাই ছিল, উনি তো এটার মূল আহ্বায়ক ছিলেন। জি, এখন আপনি একটু বলছেন যে কি বলতে গিয়ে বিপদে পড়ি, মানে আপনারা কি একটু ভয় পাচ্ছেন যারা আসলে বেশ খোলামেলা বা শক্ত কথা বলেন, তা এই পরিণতি কি কারোর জন্য কোনো বার্তা বয়ে আনছে? মানে শক্ত কথা কথা ভাই এরকম আলাদা আলাদা মানে কথা সামনে পিছনে অ্যাডজেক্টিভ যোগ করার কোনো মানে এই প্রয়োজন নাই। কথা কথাই, আমি যেটাকে সত্য মনে করি সেটা বলি। এটাকে যদি বলেন খোলামেলা খোলামেলা, যদি শক্ত শক্ত, যদি বলেন এটা সফট সফট, কিছু করার নাই। কারণ আমি যেটাকে মনে করি যে সত্য, আমি ওটাই বলি ভাই। তো আমি এখন শুনেন, এই ঘটনার পর ফেসবুকে সামহাও আমি জানি না কিভাবে মঞ্চ ৭১-এর সঙ্গে আরো যারা জড়িত এরকম একটা তালিকা বোধহয় প্রকাশিত হয়েছিল, এবং সেই তালিকার মধ্যে বেশ অনেকজন নাম ছিল, আমি দেখি নাই, আমাকে একজন বলেছে আর কি। এবং সেই তালিকায় বোধহয় আমার নামও ছিল, এবং দিয়ে আমার সঙ্গে আবার আমার ওই নামের পাশে আবার আমার ফোন নাম্বার দেওয়া হয়েছিল। ফোন নাম্বার দেওয়াতে অনেকে আমাকে ফোন টোন করেছে, করে গালাগালি করেছে। যারা গালাগালি করে, তো এটা আমি মানে আমার কাছে আমি এনজয় করি, এক ধরনের এনজয় করি। এই কারণে সে তো গালাগালি করছে, গালাগালি তো আমি করলাম না, সে করলো। এখন সে করার জন্য তার মুখে রয়ে গেল, তারা আমার কোনো কিছু গায়ে লাগলো না। তো যার যা রুচি অনুযায়ী সে করতেই পারে। পরে একসময় তারা টায়ার্ড হয়ে গেছে, এখন আর গালাগালি টালাগালি করে না। কিন্তু গালাগালি করার কারণে আমার গালাগালি দেখে ভয় পাবো, ভাই এটা ঠিক না। আপনি কথা বলতে চান, আপনি ভয় পাবেন কেন? দেখেন, পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যে কথা বলতে পারে, একমাত্র প্রাণী, আর কোনো প্রাণী কথা বলতে পারে না। তো কথাই তো বলবো রে ভাই, যা বুঝি সেটা বলবো। এখানে ভয় পাওয়া না পাওয়ার কি আছে? আপনি আমার কি করবেন না, মারবেন, এইটা করবেন, আর কি করবেন? তো আপনি না মারলে আমি মরবো না, আপনি না মারলেও তো আমি মরবো, তো অসুবিধাটা কি আছে? আপনি আমার ঠ্যাং মানে ভেঙে কিন্তু দিবেন। এই যে জেলখানায় আছেন সাংবাদিকরা, মঞ্জুর আলম পান্না, আপনি বলছিলেন যে ব্যক্তিগত বলছিলেন। করতেছিলাম, আমার ওয়াইফ আমাকে ভয় দেখাচ্ছিল যে এই তুমি তো এই মানে লো কমোডে এই করতে পারো না, হাই কমোড তো পাবা না। তাই বললাম ঠিক আছে, এখন থেকে ট্রাই করি, প্র্যাকটিস করি। তাহলে কি তুমি কি যাওয়ার কথা প্ল্যান করতেছো? আমি প্ল্যান করতেছি না, বাট জীবনে যে কোনো কিছু হতে পারে। কারণ আগে জানতাম কি, অন্যায় করলে আপনাকে জেলে যেতে হবে, অন্যায় করলে আপনাকে সাজা পেতে হবে। এখন জানছি আপনি অন্যায় না করলেও সাজা পেতে পারেন। তো আমি দৃঢ় চিত্তে আমি কি বলতে পারি যে আমি অন্যায় করি না। তেমন অন্যায় না করি না বললে আপনি সাজা পাবেন না, এটা তো গ্যারান্টেড না। হতেই পারে জি এই দেশে বহু লোক পাচ্ছে সাজা, আমি পাইলাম, সমস্যাটা কি? এটা নিয়ে আমি অতটা বদার না। জি, সাধুবাদ আপনাকে। একটু আসি বিচার বিভাগ নিয়ে কথা বলা শুরু করছি যেহেতু, আরেকটু বিচার বিভাগের প্রসঙ্গে আরেকটু বলি যে নুরুর উপর যে হামলা হলো সেখানে জুডিশিয়াল তদন্ত কমিটি করা হয়েছে। একজন বিচারপতিকে মানে একজন বিচারপতি আছেন এই কমিটির নেতৃত্বে বা দায়িত্বে। 15 দিনের মধ্যে তদন্ত কমিটি কাজ শেষ করবে। এখানে আসলে কতটুকু ভরসা পান? কারণ সেনাবাহিনীকে আমরা দেখেছি যে এই নুরুকে বেদম প্রহারে একদম ভিডিওতে আসছে সেই বিষয়টি যে সেনাবাহিনী এই প্রহারটা করছে, এবং আইএসপিআর এর বিবৃতিও আপনি দেখেছেন, আমিও দেখেছি যে সেখানে তারা আসলে এই কাজের প্রেক্ষিতে একটা সাফাই একরকম দিচ্ছেন বলে আমার মনে হয়েছে, যে তারা আসলে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই তাদের এই কর্মকাণ্ড, এরকমই একটা ব্যাখ্যা আছে আইএসপিআর এ। তাহলে তাদের আসলে এই তদন্ত কমিটিতে কি হবে? তদন্ত কমিটি আসলে এর আগে অনেক হয়, তারপরে কিছু হয় না, ভরসা পান কিনা এই তদন্ত কমিটির উপরে? না, তদন্ত কমিটি হচ্ছে হোক, আমি আগেই যদি বলি ভরসা পাই না, তাহলে তো এটা আবার অবিশ্বাস করবে, এত দূর যাবো না আমি। তবে আপনি যেটা দেখেছেন ওটা আমিও দেখেছি, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভিডিও দেখেছি, এবং সেই ভিডিওতে একটা মেরুন রঙের শার্ট পরা একজন লোক ছাড়া আর কোনো সিভিলিয়ানকে আমি দেখি নাই মারতে। উনিও মানে পুলিশের কনস্টেবল, সেটা পরে দেখা গেছে। পরে জানা গেছে উনি পুলিশের কনস্টেবল। তাহলে কোনো সিভিলিয়ান তো এখানে নাই। এখানে এখন সিভিলিয়ান নাই বলে কি যারা নাকি উর্দি পড়া লোক, তারা যদি অন্যায় করে তার কি বিচার হতে পারে না? হতে পারে। এখন হয়তো এই ইনকোয়ারি কমিটি হয়তো উর্দি পড়া লোকদেরকেই খুঁজে বের করবেন কে কে ছিল না ছিল,
এটা ভালো তো। আমি তো যে কোনো ইনকোয়ারিকে আমি সাপোর্ট করি। হুম। বাংলাদেশে ইনকোয়ারিকে আপনি যেমন 21 গ্র্যান্ড হামলা, ওইখানে তো একটা বিএনপি গভর্নমেন্ট ইনকোয়ারি করছে, আবার আপনার 111 গভর্নমেন্ট ইনকোয়ারি করছে, আবার আওয়ামী লীগ গভর্নমেন্ট ইনকোয়ারি করছে। সব ইনকোয়ারিতে এক একটা এক এক রকম কথা বলে। এখন এই গভর্নমেন্ট ইনকোয়ারি করতেছে, করুক, দেখি কি হয়। মানে আমাদের কেন তার আমি কাছে তদন্ত কমিটির কথা বলছি, নিশ্চয়ই আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি। তারপরে তদন্ত কমিটির প্রসঙ্গে আবার একটু আনি যে আব্দুল হামিদ যখন বিদেশে চলে গেলেন চিকিৎসার জন্য, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এই ঘটনায় দায়ী বা যারা সম্পৃক্ত আছে সহায়তাকারীদের যদি বের করতে না পারা হয় তিনি পদত্যাগ করবেন। সাথে সাথে একটা তদন্ত কমিটিও কিন্তু গঠিত হয়েছিল এবং সেটি উপদেষ্টাদের নিয়ে গঠিত হয়েছিল। আপনিও এই বিষয়ে আমরা কথাও বলেছি। তারপরে সেখানে আর কিছু হয় নাই, কিন্তু তদন্ত কমিটি হয়েছে, তারপর কিন্তু সেটি একরকম হারিয়ে গেছে, কিছু হয় নাই। তো মানে কি হয়েছে? যাদেরকে তখন প্রত্যাহার করা হয়েছিল, যেমন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করা হয়েছিল, পরে কিশোরগঞ্জ এসপি কে আবার রিস্টেট করা হয়েছে, আবার আগে জায়গায় ফেরত দেওয়া হয়েছে। সবই করা হয়েছে, খালি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন, উনি এটা ভুলে গেছেন। এবং এই ভুলাটা অস্বাভাবিক কিছু না, ওনার ভুলার মতো বয়স হয়েছে ভাই। বেশি বয়স হলে, আমি এখন বয়স হয়েছে, আমি মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যাই। আর যে ভুলায় লাভ আছে, লাভজনক বিস্মৃতি খারাপ না। এটাও একটা আলোচনায় আসে যে এই ঘটনায়ও পদত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, মানে নুরের উপর যে হামলা হলো, গণ অধিকার পরিষদ তারা পদত্যাগ দাবি করছেন। এনসিপিও এর আগে পদত্যাগ দাবি করেছে। মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রায়ই দাবি হয়, বা তিনি এরকম অনেক কাজ করে ভুলে যাচ্ছেন, বা তিনি জানছেনও না যে এরকম ঘটনা ঘটছে। অনেক এমন ঘটনা ঘটছে, যেমন এর আগে যখন জাতীয় পার্টির অফিসে প্রথমবার হামলা হলো তিনি জানেনও না, বললেন যে আমি এটা শুনি নাই, অথচ বেশ খানিক ঘটনা ঘটে গেছে, পুলিশ গেছে, সেনাবাহিনী গেছে, কিন্তু তিনি আসলে জানেনও না সেই ঘটনাটা। এই যে এরকম তিনি কাজ করে চলেছেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে, আসলে তার পেছনে জোরটা কি? এর মধ্যে তো অনেক রদবদল হলো পদে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদেও রদবদল হলো। জি, একটাই মাত্র রদবদল হয়েছিল, যেটা নাকি সবচেয়ে খারাপ রদবদল হয়েছিল। এবং ওই রদবদলের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব প্রমাণ করেছেন যে উনি আসলে একটা স্মার্ট গভর্নমেন্ট চান না। এটা আমার কাছে, আমার একটা বিশ্লেষণ। শুরুতেই উনি যে রদবদলটা করেছেন, ও খুব একটা ভুল রদবদল উনি করেছেন। কেন করেছেন? উনি স্মার্টনেস দেখে, যোগ্যতা দেখে রদবদল করেন নাই। উনি যোগ্যতা দেখে লোকগুলিকে হায়ারও করেন নাই। সবই করেছিলেন ওনার মানে কমন সেন্স দিয়ে, অথবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিয়ে, এগুলো দিয়ে করেছেন। দেশটাকে উনি উনার মতো করে চালানোর চেষ্টা করছেন, এবং যার ফলে কাজের কাজ কিছু হয় নাই। এবং এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে কোনো ধরনের জবাবদিহিতা নাই, কোনো ধরনের জবাবদিহিতা নেই, কারো মধ্যেই নাই। যদি জবাবদিহিতা থাকতো রে ভাই, যদি জবাবদিহিতা থাকতো, তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রিত্বের মধ্যে 4 বার যাইতো, জাস্ট 4 বার যেত। কোনো জবাব দিতে নাই, কারো কিছু হয় না। এবং এই জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবেরও কয়েকবার মানে আপনার তাদের উপদেষ্টা পদ থেকে তাকে সরাই দেওয়া হতো, কিন্তু কোনো জবাব দিতে তো নাই। চলছে চলছে। ইউনূস সাহেবেরও বয়স হয়েছে, তো উনিও ভুলে যান, হয়তো রাগ করেন, একটু রাগ ভুলে যান। আমি জানি না কিভাবে চলছে দেশ, আল্লাহ চালাইতেছে আর কি। আল্লাহ চালাচ্ছে এরকম। আচ্ছা, যাই হোক, ওই আল্লাহ চালাচ্ছে সেই বিষয়ে না, যে স্বরাষ্ট্র উপদেষ্টাও একবার এরকম একটা কথা বলেছিলেন। আমি একটু আসি যে মানে যেটি নিয়ে শুরু হলো, আপনি এটা নিয়ে বেশ কয়েকটা কন্টেন্টও বানিয়েছেন, আমি দেখেওছি সেই বিষয়গুলো। তারপরে একটু সামারি করে জিজ্ঞাসা করি যে জাতীয় পার্টি তাকে নিষিদ্ধ করা নিয়েই তো এত, মানে গণ অধিকার পরিষদের এত তৎপরতা, এবং তাকে ঘিরেই পরবর্তীতে একেবারে ঘটনা। যেই জাতীয় পার্টিকে তাকে, মানে জাতীয় পার্টিকে যার দোষর, স্বৈরাচারের দোষর হিসাবে আখ্যায়িত করা হচ্ছে, সেই সেই সরকার প্রধান, স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা, তিনি বলেছিলেন জাতীয় পার্টিকে জিন্দা লাশ। জাহাঙ্গীর কবির নানকের সাথে একটা ফোন আলাপে, আপনি শুনেছেন কিনা জানি না, সেখানে জিন্দা লাশ হিসেবে আখ্যায়িত করছেন জাতীয় পার্টিকে। সেই মানে তিনি যেখানে জিন্দা লাশ হিসেবে আখ্যায়িত করছেন, সেই সময় যখন তাদের এমপিরা আছে সংসদে, বা তাদের একটা একটা মানে এক ধরনের একটা ক্ষমতা হয়তো আছে জাতীয় পার্টির, এখন যখন জাতীয় পার্টি চাপে আছে, তখন সেই জিন্দা লাশকে নিয়ে এত টানাটানি, মানে তাদেরকে নিষিদ্ধ করার জন্য এত টানাটানি কেন? এটা হলো কি জানেন, যখন নাকি মানুষের মনোবল ভেঙে যায়, যখন মানুষ জানে যে আমি একটার পর একটা অন্যায় করছি, তখন মানুষ কিন্তু ছোটখাটো বিষয় দেখলেও আটকে ওঠে। এখানে হচ্ছে ওই জিনিসটা। আমাদের সামনে একটা নির্বাচন হতে যাচ্ছে, ধরেন 5 মাস পরে নির্বাচনটা হবে। এই নির্বাচনে এই দেশের প্রধান দুইটা, যত কিছু বলেন ভাই, দেশের রাজনৈতিক দল হলো দুইটা এখনো, আওয়ামী লীগ আর বিএনপি, প্রধান দুইটা রাজনৈতিক দল। আর দ্বিতীয় স্তরের রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। এটা সেই 90 সাল থেকেই এই বাস্তবতা আমরা দেখছি। তো সেই বাস্তবতার
মাথার দুইটা রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দল নাই। তো এই যে নাই দল, নাই দলের মাথার লোকগুলি খারাপ, করাপ, চোর, ডাকাত সব আছে, সবগুলিকে আপনি জেলে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি দলটাকে ইলেকশনই করতে দিচ্ছেন না। না দিচ্ছেন কেন? এক ধরনের ভীতি কাজ করছে সবার মধ্যে যে যদি কিছু হয়ে যায়। দেখেন আমি একটা কথা আপনাকে বলি সরাসরি, দেখেন আপনি গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যদি অগাস্টের 3 মাস পরে একটা ইলেকশন হইতো, আওয়ামী লীগের পক্ষে কয়টা আসন পাওয়া সম্ভব হইতো আমি জানি না। আমার মনে হয় না সারা দেশে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা তখন ছিল। আওয়ামী লীগের লোক যদি আওয়ামী লীগকে অপছন্দ করতো, দেখেন আওয়ামী লীগের শাসনামলে কিন্তু আওয়ামী লীগের প্রতি কিন্তু মানুষের যে খুব একটা ভালো, আওয়ামী লীগের লোকজন খুব ভালোবাসতো তা কিন্তু না। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আজকে একটা খবর আমি পড়লাম, যশোরের একটা থানায়, সারসানা কোন একটা থানায় দেখলাম যে আপনার 15 বছরে এই সময়ে, আওয়ামী লীগের ওই সময়ে 167 জন নিহত হয়েছে। 167 জন নিহত হয়েছে, এবং তার মধ্যে অধিকাংশই রাজনৈতিক নেতৃবৃন্দ। ইন্টারেস্টিং হলো 167-র মধ্যে 77 জন হলো আওয়ামী লীগের নেতা কর্মী। মানে তারা আওয়ামী লীগের লোকজনের হাতে আওয়ামী লীগের লোকজন মারা গেছে। 77। বিএনপি ছিল মাত্র 35 জন। এটা আমি আজকে বললাম, আজকের পত্রিকা, একটা পত্রিকাতে। তো তার মানে কি, আওয়ামী লীগের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার শাসনের উপর বিরক্ত এবং অত্যাচারিত ছিল। তারাও কিন্তু এই সরকার, আওয়ামী লীগ সরকারকে পছন্দ করতো না। যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো, তাহলে আওয়ামী লীগ সারা দেশে 10টা আসন পাইতো কিনা আমার সন্দেহ আছে। এটা রিয়েলিটি। কিন্তু যতই দিন গেছে, ডক্টর ইউনূসের যে কুশাসন, ডক্টর ইউনূস শাসন দেশ চালাতে পারে নাই। যতই দিন গেছে, ইউনূসের এক একটা আকাম কুকামের কারণে, অযোগ্যতার কারণে মানুষ এক পর্যায়ে টায়ার্ড হয়ে গেছে। অনেককে বলতে শোনা গেছে যে চুরি করুক, যাই করুক, তাও তো তারা কিছু কাজ করছে। তারা তো কোনো কাজও করতে পারছে না। আওয়ামী লীগ অনেক চুরি করছে, 5 টাকার কাজ 30 টাকা দিয়ে করছে, 25 টাকা চুরি করছে। মানুষ, আমি বলতে শুনছি, মানুষ বলছে যে কাজটা তো রয়ে গেছে, এই যে আপনার মেট্রো রেল চুরি করছে, এই টাকা দিয়ে 3টা মেট্রো রেল বানানো যেত হয়তো, বা চুরি করছে, কিন্তু রেলটা তো রয়ে গেছে রে ভাই। তো এইভাবে কিন্তু মানুষ, এগুলো খুব কুযুক্তি, ভালো যুক্তি না, কিন্তু মানুষ তো এগুলো উচ্চারণ করছে এখন যে এরা কি করতেছে। এই যে মব বলতেছে, আগে মব ছিল, আগে এই ছিল, গুম ছিল, গুম হয়েছে, কোনো সন্দেহ নাই, অনেক গুম হয়েছে, ভয়ঙ্কর মানে অমানবিক কর্মকাণ্ড হয়েছে, অন্যায় হয়েছে। আপনি যদি তার বিপরীতে মবটা থামাইতে পারতেন, তাহলে কিন্তু মানুষ কম্পেয়ার করতো যে না ঠিক আছে, আমরা খুব শান্তিতে আছি। আপনি তো মব দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন। তাহলে পার্থক্যটা কি হলো? আমি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের কম্পেয়ার করছি না, কিন্তু আওয়ামী লীগের চেয়ে এই সরকার অনেক ভালো, আমার বিবেচনা অনেক ভালো। আমি অনেক কথা আগে, আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের সমালোচনা করতাম, কিন্তু শেখ হাসিনার সমালোচনা সরাসরি করতে পারতাম না, ঝামেলা হইতো। এখন কিন্তু আমি ডক্টর ইউনূসের সমালোচনা করি, যেটা ভালো না লাগে। কাজে সেই বিচারে কিন্তু আমি সরকারকে আওয়ামী লীগের চেয়ে খারাপ বলছি না, কিন্তু সমালোচনাটা ন্যায় কতটা বা কানে তোলে কতটা সরকার? সরকার কানে তুলে কতটুকু, সে অনুযায়ী তারা কাজ করে, কাজ তো করছে না। দেখেন, আমি আপনাকে আমি নিজে সাংবাদিক, আমি একটা প্রেস ক্লাবের উদাহরণ দিয়ে বলি। প্রেস ক্লাবের ইতিহাসে কখনো নির্বাচন বন্ধ হয় নাই। এই সরকার আসার পর যারা প্রেস ক্লাব দখল করছে, তারা 1 বছর নির্বাচন করে নাই, জাস্ট নির্বাচন করে নাই। এই নির্বাচনকে তারা 1 বছর একটা এজিএম করে বাড়াই দিচ্ছে। প্রতিদিন প্রেস ক্লাব থেকে, আজকেও দেখলাম না কালকে দেখলাম যে 18 জন না কত নাকি 17 জনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করে দিচ্ছে। তাদের বহিষ্কার মানে তাদের সভা স্থগিত করছে। তো এরকম তো আগে দেখি না রে ভাই। আমি তো প্রেস ক্লাবের মেম্বার আজকে 30 বছর ধরে, আমি তো এরকম কখনো দেখি নাই। তো মানে এইগুলি কেন হচ্ছে? এই সরকার এমন হচ্ছে, প্রশ্রয় পাচ্ছে বলে হচ্ছে। কাজে এগুলি ভালো কিছুটা। আগের আমলে সাংবাদিকদের মধ্যে একটা বড় গ্রুপ ছিল যারা হাসিনা সরকারের তেল মারতো, এখন মারে না, এখনো মারে। এই যে পান্না গ্রেপ্তার হলো, একটা সাংবাদিক সংগঠনকে দেখছেন এটা কোনো প্রতিবাদ করতে? আমি তো দেখলাম না ভাই। পান্না তো একজন সাংবাদিক, দেখলাম না তো। কেন দেখলাম না? হয়তো তারাও মবের ভয় করে, আমার ধারণা যেটা, হয়তো তারাও মবের ভয় করে। জি, মঞ্জুর আলম পান্না বলছিলেন যে আমার হাত করা, আপনারা সাংবাদিকরা কার পক্ষে লিখবে, আসলে সাংবাদিকরা কার পক্ষে সেটাই একটা বড় বিবেচনা। আমি অবশ্য খুব কাউকে কিছু বলতে দেখছি না। আর একটা প্রসঙ্গে একটু আসি, এই নুরুল হক নূরের ঘটনার পরে
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন, বিএনপি এনসিপি, মানে এই তিনটি দলের সাথে বৈঠক, প্রধান তিনটি দল হিসেবে যাদেরকে সরকার আখ্যায়িত করে, বিএনপি এনসিপি এবং জামায়াত। তারপরে একটা নোট দেখতে পেলাম, আমি একটা সূত্র থেকে জানতে পারলাম, আপনি জেনেছেন কিনা এই বিষয়ে সেটিও একটা প্রশ্ন, এবং তারপরে সেই যদি জানেন, সেই একটা স্পেশাল রিমার্ক, এই মিটিংয়ে একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না, তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন। এটা ইংরেজিতে আছে, আমি বাংলায় করে বলছি। মানে এরকম কিছু কি আসলে হয়েছে? আর এরকম কিছু হলে আসলে কে টিকবেন, মানে ডক্টর ইউনূস নাকি জেনারেল ওয়াকার? এটা এটা আসলে নোট আছে কিনা আমি জানি না। আমি কোনো কোনো মিডিয়াতে মানে আমি দেখিও নাই। যদি বিচ্ছিন্নভাবে কেউ বলে থাকে তার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে, আর যেটা সত্যতা নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে সেটাকে সত্য করে তো মন্তব্য করাটা আরো রিস্কি। কাজে সেই 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 পথে আমি যাব না তার মানে আসলে। এই বিষয়টা তবে এই এই বিষয়টা নিয়ে ধরনের খুব নোট একটা আপনার, আপনিও জানেন না, মানে আমিও জানি না যেটা ঠিক কিনা। এখন তো অনেক খবর আসে, একটা সোর্স থেকে আমি দেখছিলাম যে বেশ কিছু, যে কে কি ইনফরমেশন কি হয়েছে এখানে, কারা কারা পার্টিসিপেট করলো, অ্যাডভাইজাররা কারা ছিলেন, চিফ অ্যাডভাইজার কি কি মেসেজ দিলেন, সেখানে আসলে এই বিষয়গুলো, কোন দল কি কি বললো, এই বিষয়গুলো নিয়ে কি নোটের মতো করে আছে, আমি আপনাকে পাঠিয়েও দিব যদি আপনি দেখতে চান পরবর্তীতে। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে। হ্যাঁ। এখানে আর্মি চিফের ব্যাপার না, একটা অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর ইউনূসই করতে পারবেন না। এটা অন্য কারোর উপর দায় চাপানোর দরকার নেই, অন্য কাউকে বলে অজুহাত দেওয়ার দরকার নেই। এটা ডক্টর ইউনূস হিমসেলফ পারবেন না। পারবেন না এই কারণে, উনি হয়তো করবেন নির্বাচন, উনি বলছেন আমি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব জাতিকে, পারবেন না উনি। উনি পারবেন না এ কারণে যে উনি নিজেই তো পক্ষপাতদুষ্ট ব্যক্তি। যে লোকের আমরা যে নিরপেক্ষ নির্বাচনটা কখন আশা করি, আমরা তখন আশা করি যখন আমরা ভাবি যে এই লোকটা যে ইলেকশন করতেছে উনার কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাত নাই, উনি নিজের কোনো দলের সঙ্গে নাই, উনার নিজের কোনো দল নাই, এবং উনার কোনো স্বার্থ নাই। এখানে তো উনার নিজের দল একটা আছে, এনসিপি যে ডক্টর ইউনূসের দল, এটা বাংলাদেশের সবাই জানে, এবং উনি ওরা জানাই দিচ্ছেন, একদম ডকুমেন্টেড। উনি এটা একটা পডকাস্টে, বিদেশি একটা ইংল্যান্ডের একটা পডকাস্টে উনি বলেছেন এই কথাটা। তো ফিনান্সিয়াল টাইমসকে উনি বলেছেন যে এটা উনি ওনাদেরকে বলছেন তোমরা একটা দল করো, বলেন নাই? বলছেন তো। যেখানে উনার দল আছে ইলেকশনে, সেখানে উনি যদি প্রধান থাকেন, সরকার প্রধান থাকেন, ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না রে ভাই। এখনই তো আপনি আমাকে বলেন, এনসিপি এখন ওনাদের প্রথম প্রধান তিনটা দলের মধ্যে এনসিপি, কোন বিবেচনায়, কোন বিবেচনায় এনসিপি কি ইসলামী আন্দোলনের চেয়ে বেশি ভোট পাবে? চ্যালেঞ্জ। এনসিপি কি জাতীয় পার্টির চেয়ে বেশি ভোট পাবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পাবে কিনা দেখেন, পাবেই না। আপনারা জাতীয় পার্টিকে কোনো মিটিংয়ে ডাকেন না, অথচ জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধও করেন নাই। কিসের নিরপেক্ষ আপনি বলেন? আপনি আমাকে, আপনি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন? এই গভর্নমেন্ট করছে? করে নাই তো। ঠিক আছে, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, বাদ দিলাম। জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই, না করে তাকে আপনি কোনো মিটিংয়ে ডাকেন না। এই যে আপনার ঐক্যমত্য কমিশন হচ্ছে, 35টা পলিটিক্যাল পার্টি সেখানে যাচ্ছে, যে 35টা নাম আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সেখানে জাতীয় পার্টিকে আপনি কখনোই ডাকেন না। কেউ ডাকেন না, বলেন কেউ ডাকেন না। আপনি একটা কারণ দেখাবেন, ওই কারণ তো সবাই সমর্থন নাও করতে পারে। ওই কারণটাকে সার্বজনীন কারণ, ওই কারণটাকে দেশের সমস্ত পাবলিক পছন্দ করে, স্বীকার করে, কয় না তো। তাহলে আপনি আওয়ামী লীগের ব্যাপারে বলতে পারেন ওদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছি করছি, তো জাতীয় পার্টিকে আপনি ডাকেন না কেন? কোনো লজিক নাই, বলতে পারবে না। ওনাদের মনে হয়েছে, ওনার বাচ্চারা বলছে যে এটা স্বৈরাচারের দোষর, ডাকা যাবে না, ডাকেন নাই। জি, মানে এই জবাব দিতে বা এই ব্যাখ্যাগুলো আসলে পাওয়ার কোনো সুযোগ নাই। আমি একটু সেনাপ্রধানের প্রসঙ্গে কথা বলছিলাম, মানে ডক্টর ইউনূস নাকি সেনাপ্রধান, কে থাকবেন সামনে বা কে টিকবেন, এই একটা আলোচনা শুরু হলো। মাঝখানে আমরা সেনাপ্রধানের বেশ একটা নড়াচড়া দেখলাম সে প্রধান বিচারপতি, যেটিকে আসলে বলা হচ্ছে নজিরবিহীন একটা বৈঠক, কারণ এরকম বৈঠক দেখা যায় নাই অতীতে। সেখানে দেখলাম তারপরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, রাষ্ট্রপতির সাথে বৈঠক, একবারে মানে ঘন ঘন কয়েকটা বৈঠক হলো। এই নড়াচড়াটাকে আসলে কিভাবে দেখছে? সেনাপ্রধানের বিশেষ তৎপরতা কিছু মনে হয়? দেখেন, এটা স্বাভাবিক না। স্বাভাবিক না এই কারণে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন, এটা করেন, সবসময় করতে পারেন উনি। কেন করেছেন? নানা ধরনের গুজব কিন্তু আছে বাজারে, আসলে এটা অস্বীকার করা যাবে না। বাট সেটা যেহেতু গুজব, গুজব নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। তবে সেনাপ্রধান কখনো এর আগে
চিফ জাস্টিসের সঙ্গে খুব দেখা করেছেন এরকম আমার মনে পড়ে না, হুম হয়তো করেছেন, আমার মনে পড়ে না। হুম এটা আনইউজুয়াল। আর রাষ্ট্রপতির সঙ্গে উনি দেখা করতে গিয়েছেন যে বিদেশ থেকে আসার পর নাকি দেখা করে একটা কনভেনশন আছে, রীতি আছে। তো এই রীতি তো ভাই আগে কখনো দেখি নাই। উনি তো এর আগে ওরা অনেক দেশে গেছেন, দেখি নাই। এবং তারও চেয়ে বড় কথা, এই রীতিটা সবচেয়ে বেশি প্রযোজ্য হলো সরকার প্রধানের ক্ষেত্রে। শেখ হাসিনা কিন্তু করতেন, হুম উনি বিদেশ থেকে এসে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন। এই রীতিটা মেনটেন, এটা আইন না, না গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা রীতি, একটা ভদ্রতা, সৌজন্যতা। ডক্টর ইউনূস কি একবারও গেছেন? একবারও যান নাই। হুম অথচ আইন অনুযায়ী দেখেন, জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রে কিন্তু ডক্টর ইউনূস বলেছেন 5 তারিখে যে এটা একটা সাংবিধানিক সরকার। হুম উনি এই কথাটা উচ্চারণ করেছেন। তার মানে ওনার সরকারটা সাংবিধানিক। তাই সাংবিধানিক সরকার হইলে পরে ওনাকে প্রধান উপদেষ্টা কে নিয়োগ করছে? রাষ্ট্রপতি নিয়োগ করছে। হুম উনি কার প্রধান উপদেষ্টা? উনি তো উপদেশ দিবেন। কাকে দিচ্ছেন উপদেষ্টা? উনি কার প্রধান উপদেষ্টা? উনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। আমি যদি এটাকে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে ভাবি, যদি এটা তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা তো সংবিধানে নাই, হুম তাই সাংবিধানিক সরকার নাকি হয়েছে এটা? ও সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের কথা বলছে, সে কারণে সাংবিধানিক সরকার। তাহলে এটা কিভাবে হলো ভাই? এই সমস্ত প্রশ্ন করলে কোনো উত্তর পাবেন না আপনি। আসলে এটা একটা জোড়াতালি সরকার। জি। আমি আসলে জোড়াতালি। সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিয়ে একটু প্রশ্ন করি। দেখেছেন সেই 106 যে রেফারেন্সটা সুপ্রিম কোর্টের হলো? কারণ এটা নিয়ে অনেক আলোচনা আছে। আপনি দেখেছেন কি? আমি অনেকের সাথে কথা বলেছি, কেউ আসলে পাই নাই যিনি দেখেছেন। আমি পরে ব্যারিস্টার হ্যাঁ, নাই। ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমার অনুষ্ঠানে বলেছেন তিনিও দেখেন নাই। কিন্তু পরে তিনি আমাকে একটা কপি পাঠিয়েছেন 106 এর রেফারেন্সের। আমি ওইটা দেখেছি। কিন্তু আপনি কি কোনো রেফারেন্স দেখেছেন? আমি আজ পর্যন্ত কাউকে আমি দেখিনি যিনি দেখেছেন। ব্যারিস্টার আমি ফুয়াদ দেখি সাহেব। নাই, বরং আমি একটা সন্দেহের কথা বলি। বরং আমি একটা সন্দেহের কথা বলি। সেই সন্দেহটা হলো, ওই রেফারেন্সে কে দিয়েছে? আপিল বিভাগ, পূর্ণ আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ। কিন্তু তার মানে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ মানে ওই সময়কার যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি ওখানে থাকবেন, হুম ঠিক কিনা? আচ্ছা, ফাইন। কিছুদিন আগে সেনাবাহিনী একটা তালিকা প্রকাশ করছে যে সেনানিবাসে কারা কারা আশ্রয় নিয়েছিল, যে 6 শতাধিক লোক আশ্রয় নিয়েছিল। সেখানে 8 নম্বরে হলো গিয়ে প্রধান বিচারপতি, এবং তারা 5 তারিখে ওখানে আশ্রয় নিয়েছিল। হুম। মানে দুজন বিচারপতি সম্ভবত সেখানে, ছিলেন ওই তালিকায়। হ্যাঁ, হ্যাঁ। এবং প্রধান বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতি যদি অনেক সময় সেনা নিবাসে থাকেন, তাহলে এই আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ কিভাবে দিল এইটা? একটা ছয়, আমি জানি না, আমি বলতে পারবো না। বাট এটা হলো একটা আলোচনা, একটা আলোচনা হচ্ছে। এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আমি এটা একদম দায়িত্ব নিচ্ছি না। হুম বাট আমি এই প্রশ্নটা করছি যে উনি যদি ওখানে থাকেন তাহলে এখানে কিভাবে উনি এটা দিলেন, মানে আপনার বললেন, এই পরামর্শ উনি দিলেন, আমি জানি না। তবে যাই হোক, যেহেতু তারা বলেছে এবং ঘোষণাপত্রে যেহেতু আছে যেটা একটা সাংবিধানিক সরকার, হুম হুম তো তাদের সংবিধান মেনেই চলা উচিত। দেখেন, আমি একটা কথা বলি, অনেক কথাই এখন বলা হয় না। যার হাতে ক্ষমতা থাকে তাকে কেউ প্রশ্ন করতে চায় না, বাংলাদেশে যে প্র্যাকটিস। তবে অথচ প্রশ্নটাই করা উচিত, আমাদের করতে চায় না। যে কারণে সবাই চুপচাপ থাকে। হাসিনা আমলেও অনেক আকাম কুকাম করছেন, কেউ প্রশ্ন করে নাই। কেউ হাসিনাকে প্রশ্ন করে নাই যে আপনি রাষ্ট্রীয় যে ক্ষমতা ভোগ করেন, আপনি যে প্রোটোকল ভোগ করেন, সেই প্রোটোকল আপনার বোন কিভাবে ভোগ করে? কেউ প্রশ্ন করে নাই। কিন্তু করা উচিত ছিল। এটা সংবিধানে কোথাও আছে যে প্রধানমন্ত্রী বোনও এরকম সমান ক্ষমতা ভোগ করবে? আছে কোথাও? তুমি তো ভোগ করছে, করছে, ওনার বোনের ছেলে মেয়েরাও করছে। তো কেউ প্রশ্ন করে নাই কেন? উনি তখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, অসীম ক্ষমতার অধিকারী, উপরে আল্লাহর নিচে শেখ হাসিনা, এরকম পাওয়ার ছিল তার। কাজে এখন তো করতেছে, এখন তো এই প্রশ্নগুলো আসতেছে। তো এটাও কিন্তু ওরকম, এখন কেউ করছে না, পরে করবে। আবার হুম যেখানে ইউনূস সাহেব বলেন এটা সাংবিধানিক সরকার, তো এই সরকার চলে যাওয়ার পর উনি কি কি সংবিধান লঙ্ঘন করেছেন সব হিসাবে কিন্তু পরবর্তী সরকার করতে পারবে। পরবর্তী সরকার না করলে কোনো নাগরিকও করতে পারবে যে উনি তো সাংবিধানিক সরকার বলার পরেও সংবিধানের এই বিষয়গুলো লঙ্ঘন করেছেন, করেছেন। তখন ওনাকে এই প্রশ্নগুলি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যদি তিনি ততদিন জীবিত থাকেন। বয়স তো হয়ে গেছে। হুম। মানে ওই যে চোর পালানোর পরে বুদ্ধি বের হইতো লাভ নাই। আমাদের দেশে সবসময় চোর পালায় যায়, তারপরেই তো ওইসব পালানোর পরে কি বুদ্ধি হয় বাড়ে বুদ্ধি। না। আমি আপনাকে বলি, আপনার বাসায় ডাকাত পড়লো, ডাকাতের হাতে অস্ত্র আছে, আপনি ডাকাতের সঙ্গে বাসে যাবেন? হুম আপনি বলবেন ভাই তুমি কাজটা ঠিক করতেছো না? বলবেন? হুম
আপনারা বলবেন ভাই যা আছে নিয়ে যাও, কিন্তু ও চলে যাওয়ার পরে আপনি মামলা করবেন না? করবেন তো? ও চলে যাওয়ার পরে তো তারপরে মামলা আবার করবেন। যখন সেটা চলে যাবে, ওই যে সরকার বদলের সাথে সাথে বিচার ব্যবস্থা সবকিছু বদলে যাবে, ওই মামলা। জি, মানে চোর না, আসলে ডাকাত পড়েছে বাসায়, এরকম একটা ব্যাপার কি তাহলে? আমি তাহলে ওই যে ওই ঘটনাটাতে আসি, সেনা প্রধানের যে। আমি কিন্তু এই সরকারকে ডাকাতের সঙ্গে তুলনা করছি না, এটা আবার বলেন না। হ্যাঁ, না এটা না তাহলে বললাম, আপনি আগের সরকারের কথাও বলেছেন, শুধু এই সরকারের কথাই বলছেন না। মানে সেটাই একটু আলোচনায় আনছি যে মানে আপনিও বলছিলেন যে এরকম ঘটনা দেখেন নাই প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের মধ্যে, তাহলে কেন হলো? এটা নিয়ে যে গুজব গুঞ্জন অনেক কিছু আছে, মানে আমরা তো পরিষ্কার হলাম না, তাহলে তো এইগুলো তো ছড়াতেই থাকবে, কেন অনেক হলো বলেন তো? গুজব আছে। আমি তো এখন গুজব নিয়ে কথা বলা যায় না, গুজব আমি বলবো ভিত্তিটা কি। তবে যে সমস্ত আলোচনা হচ্ছে, আলোচনাগুলো আমি বলতে পারি যে কি হচ্ছে আলোচনা। যেমন হুম। আমি একটা আলোচনা শুনেছি এরকম, যে যেমন ধরেন আমরা কিন্তু গুম নিয়ে খুব আলোচনা করছি, তাই না? যে আওয়ামী লীগ আমলে অনেকগুলো গুম হয়েছে। এই যে গুমগুলি কে করেছে? শেখ হাসিনা। শেখ হাসিনার অর্ডারে গুম হয়েছে। তো শেখ হাসিনা কি সবাই বাড়িতে বাড়িতে যে সবাইকে ধরে নিয়ে আসছে? কাউকে না কাউকে দেশে আনায় অর্ডার করছে। একজন জেনারেল হয়তো বলছে অথবা ব্রিগেডিয়ার হয়তো বলছে ধরে নিয়ে আসো। সেখানে কিন্তু মেজর ছিল, ক্যাপ্টেন ছিল, নানা রকম র্যাঙ্কের লোক কিন্তু ছিল, ছিল না? আচ্ছা, তারা কি অপরাধী? খেয়াল করেন। আবার ধরেন পুলিশের পুলিশের যে লোকগুলি গুলি করছে, তারা কি অপরাধী? সে যদি বলে আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা ওসি অথবা এসি তারা আমাকে অর্ডার করছে ফায়ার করো, আমি ফায়ার না করে কি করবো? আমি করছি। আর আপনি ওসিকে ধরলেন, তুমি কেন তাকে বললো ফায়ার করতে? সে বলে আমার এসপি সাহেব বলছে আমাকে দেখা মতো ফায়ার করবা, নাহলে আমার চাকরি থাকবে না, আমি করছি। আপনি এসপি কে জিজ্ঞেস করলেন, এসপি বলবে ডিআইজির কথা, ডিআইজি কে জিজ্ঞেস করবেন, সে বলবে আইজির কথা, আইজি কে জিজ্ঞেস করবেন, সে তখন রাজসাক্ষী হয়ে গেছে, সে বলতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলবে প্রধানমন্ত্রীর কথা, বলবে তো। তাহলে মামলার আসামি কে কে হবে? প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আইজি হবে, ডিআইজি হবে, এসপি হবে, ওসি হবে, পুলিশ হবে, হবে না? হবে তো। গুম যখন হয়েছে আসামি কে হবে? হাসিনা হবে। হাসিনা যাদেরকে বলেছে যদি ডিজিএফআই হয় ডিজিএফআই চিফ হবে, ডিজিএফআই এর অধস্তন যারা আছে তারাও হবে, যারা এর সঙ্গে জড়িত ছিল তারাও হবে, এরকম সিরিয়ালি অনেকেই হবে। বিচারটা তাদের কোথায় হবে? আদালত। তাদের বিচারের এই ট্রাইব্যুনালে হওয়া উচিত। ট্রাইব্যুনালে বিচারে এখন পর্যন্ত কারোর নাম দেখছেন? শুরু হয়েছে? হয় নাই। গুজব আছে, গুজব আছে যে তাদের বিচার যাদের ট্রাইব্যুনালে না হয়ে সেনা আইনে হয়, সেই জিনিসটা বলার জন্য হয়তো বা সেনাপ্রধান ওনাদের সঙ্গে আলাপ করছেন, হতেও পারে। এটা কিন্তু আমি কনফার্ম না, আমি জানি না, বাট এটা আলোচনা, এই গুজবটা কিন্তু হচ্ছে বাজারে। যখন যদি ওনারা ক্লিয়ার করতেন, যদি সেনাপ্রধান ক্লিয়ার করতেন, আইএসপি ক্লিয়ার করতো যে কেন উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন, যদি ক্লিয়ার করতো তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেত। যখন আপনি ক্লিয়ার না করবেন, অস্পষ্ট রাখবেন, চুপ থাকবেন, তখন কিন্তু এই ধরনের গুজব ডালপালা বেলতেই থাকবে। এটাই দুনিয়ার নিয়ম, জি। যে যখন অস্পষ্টতা সেখানে সন্দেহ, জি। যেখানে সন্দেহ, সন্দেহ খুব দ্রুত বেগে ডালপালা গজায়। জি, এবং সেই গুজব নিশ্চয়ই ক্ষতিকারক, যার কারণে অনেক সত্য ঘটনাকেও গুজব বলে উড়িয়ে দেওয়া যায়। যেমন আসিফ নজরুল বললেন, আইন উপদেষ্টা, তিনি বললেন এই সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক সম্পর্কে তিনি জানেন না এবং এটা নাকি গুজব। জি। মানে কি কি এইটুকু। বলবেন এখন? বলেন। এখন উনি জানেন না, হুম। অথবা জেনেও না বলেছেন, কোনটা আমি জানি না। যদি জেনে না বলেন তাহলে তো মিথ্যা বলছেন। আর যদি আসলেই না জানেন, নাও জানতে পারেন, ওনার সব জানতে হবে তা তো না। ওনার মানে চিফ জাস্টিস কোথায় যাবে, অমুক জাস্টিস কোথায় যাবে, সব তো উনি জানবেন না। তবে এটা তো একটা বড় ঘটনা, এটা ওনার জানাটা স্বাভাবিক। তবে পৃথিবীতে অস্বাভাবিক ঘটনাও তো ঘটে, হতেও পারে। হয়তো আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, হতেও পারে। হুম। আচ্ছা, আর একটা জিনিস, সেনা প্রধান নাকি আবার প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে আসছেন গুজবে কান দেবেন না, প্রেস সচিব আবার পরবর্তীতে এটি বলেছেন। মানে এটিও কি আপনি বুঝতে পারেন যে দেখেন, সেনা প্রধান কেন এটা মানে জানি প্রধান। না, জি। আমি জানি না কি কারণে বলবেন, কেন বলতে পারেন, ওনার মনের কথা আমি বলতে পারবো না। তো যদি উনি বলেও থাকেন, দেখেন সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং হয়েছে, অনেক কথাই তো হয়েছে,
অনেক কথাই তো হয়েছে, কিন্তু যখন এটাকে প্রেস রিলিজ হিসাবে যখন আপনি মিডিয়াতে পাঠাবেন, যারা পাঠাবেন তাদের কেয়ারফুল হওয়া উচিত যে কোন কোন শব্দটা ব্যবহার করলে তার আফটার ইফেক্ট কি হতে পারে। আমার মনে হয় এই নিউজের এই প্রেস রিলিজের ক্ষেত্রে তারা সেভাবে সেটা চিন্তা করেন নাই, অথবা উল্টোটা এমনও হতে পারে তারা এটা ইন্টেনশনালি করেছেন, মানুষের মধ্যে গুজব কি গুজব কি গুজব এই আলোচনাটা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো ইন্টেনশনালি করেছেন। তা না হলে এই কথাটা সেনা প্রধান প্রধান উপদেষ্টাকে কি কি বলেছেন, এগুলো এই শব্দটা ব্যবহার করা করে প্রেস রিলিজ দেওয়া, আমি মনে করি এটা খুব পেশাদার কোনো কাজ হয় নাই। আর এটাও একটা প্রশ্ন যে সেনা প্রধান কেন এই কথা বলবেন, মানে যেখানে প্রধান উপদেষ্টার যাবতীয় তথ্য গোয়েন্দা তথ্য আসবার সুযোগ আছে, তিনি কেন গুজবে কান দেবেন? আর এই পরামর্শ সেনা প্রধানের কেন প্রধান উপদেষ্টাকে দিতে হবে? আমিও একটা বিষয়টি স্পষ্ট হই নাই, এই জন্যই ভাবলাম আপনার কাছ থেকে একটু জানি। শেষ প্রশ্ন করি যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা আছে সেটির ব্যাপারে সরকার বারবার বলছে না, কোনোভাবেই না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু নানান রকম অনিশ্চয়তার কথা আছে, যে যারা আসলে নানান রকম শর্ত জুড়ে দিচ্ছেন তারা নির্বাচন চান, কিন্তু তার আগে অনেক যদি তবে আছে। আমি সেদিনও একজন বিএনপি নেত্রীকে জিজ্ঞাসা করছিলাম যে তাদের একটা দেখা যাচ্ছে জামাতের যেমন 300 আসনে মনোনয়ন দেওয়া আছে, আবার এদিকে নানান রকম যদি কিন্তু তবে আছে, তাদের প্ল্যান এ প্ল্যান বি আছে, আপনাদের কি প্ল্যান বি? তো তিনি বলছিলেন যে আমাদের কোনো প্ল্যান বি নেই। আপনার কি মনে হয় বিএনপি আসলে প্ল্যান বি ছাড়া চলছে? নির্বাচন যদি না হয় বিএনপি তখন কি করতে পারে, বা তাদের কি কোনো কিছু আছে জানা শোনার পরিকল্পনা? শুনেন, বিএনপি মনে করে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, বিএনপি মোটামুটি কনফার্ম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এটা মনে করি এই কারণে যে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারির কথা বলেছেন, এই প্রথমবার উনি সুনির্দিষ্টভাবে বলেছেন, এবং বলার পরের দিনই উনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। মানে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা আসার পর থেকে যা যা হওয়া দরকার তাই হচ্ছে। এর মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো নানা ধরনের অজুহাত, নানা ধরনের দাবি দেওয়া তুলতেই পারে, এগুলো তাদের যার যার নির্বাচনী স্ট্র্যাটেজি, তারা হয়তো এইগুলো নিয়ে মাঠে নামবে, জনগণের কাছে যাবে। কিন্তু নির্বাচন হবে না এমন কোনো কথা এখন পর্যন্ত কেউ বলে নাই। বলেছেন তো, অনেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। পাটোয়ারি বলেছেন যে নাহিদ ফেব্রুয়ারিতে বলেছেন নির্বাচন হবে বলে মনে হয় না। উনি বলেছেন মনে হয় না, কিন্তু আমার কাছে মনে হয়েছে জিনিসটা এই দুটো দলই তো আসলে এই দুজনই তো একই দলের, এবং যে দলের এখন নিবন্ধন হয়নি আর কি, কাজে এটাকে কতটা গুরুত্ব দেওয়া যাবে আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটা মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। জামাত পিআর টিআর চাচ্ছে, কিন্তু জামাত কখনো বলে নাই যে পিআর না হলে আমি নির্বাচনে যাব না, এই কথা বলে নাই। জামাত নির্বাচনের দল, আর যদি এনসিপি নির্বাচনে নাও যেতে পারে, এনসিপি নির্বাচনে না গেলে নির্বাচনে কিছু যায় আসে না, কারণ এনসিপি গেলেও যে খুব একটা প্রভাব এনসিপি ফেলতে পারবে এই নির্বাচনে, এটা আমার কাছে মনে হয় না। এটা এনসিপি নিজেও আশা করে কিনা আমি জানি না। কিন্তু ডক্টর ইউনূসের দল আপনি বলছিলেন। হ্যাঁ হয়েছে, হতেই পারে। ডক্টর ইউনূসের দল তো আগেও একটা করছিল, ওটা কি হয়েছে? 1 মাস মানে 3 মাস না যেতে গোত্তা খাইছে, ওটা কি হয়েছে? উনি কি একদম পলিটিশিয়ান হিসেবে খুব বিরাট নাকি? ডক্টর ইউনূসের রাজনীতি বুঝেন কিনা এটা তো আমার সন্দেহ আছে। জি জি, অনেক ধন্যবাদ মাসুদ কামাল। শুনছি আমরা জুলাই সনদের ভিত্তিতেই হবে নির্বাচন, কিন্তু জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনে অনেক কিছু হয়ে যাচ্ছে, এখন বিশেষজ্ঞ মতামতের জন্য পাঠানো হচ্ছে সেই বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে। দেখা যাক সেই প্রসঙ্গে নিশ্চয়ই সামনে কখনো কথা হবে। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে অনেকটা সময় দিলেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।